বিভিন্ন টাইপের ফিল্টার ডিজাইন করতে পারি। এবং আমাদের এখানে যেটা বলা হয়েছিল যে বেসিক্যালি আমরা ফিল্টার ডিজাইনের উপরে এখানে বেশি ফোকাস করব, ডিফারেন্ট টাইপের এবং এর অ্যাপ্লিকেশনের উপরে। ওকে, আজকে আমরা তাহলে হাই পাস থেকে স্টার্ট করছি। তা এখানেও লো পাসের মতো 3 টাইপের হাই পাস ফিল্টার আছে, 20 dB পার ডিকেড, 40 dB পার ডিকেড আর 6 dB পার ডিকেড। তা যেহেতু হাই পাস ফিল্টার, সেজন্য এর গেইনটা কি হয়, যাতে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পর থেকে এই প্রত্যেকটা সিগন্যালকে সে পাস করতে দিবে। সো হাই পাসের মেজারমেন্ট করার সময় আমরা এখানে পজিটিভ ডিবিতে মেজার করা হয়, কারণ আমরা যদি কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে 10 টাইমস ফ্রিকোয়েন্সি আর বাড়ানো যাবে না, 10 টাইমস ফ্রিকোয়েন্সি কমিয়ে আমরা দেখবো যে ওই পয়েন্ট থেকে 10 টাইমস ফ্রিকোয়েন্সি যদি বাড়ানো হয়, দ্যাট মিনস সাপোজ ধরা হচ্ছে এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, এর থেকে 10 টাইমস কম যেটা, সেটা হচ্ছে এই 0.1 টাইমস এফসি। সেই এই জায়গার ভ্যালু থেকে আমরা হিসাব করব যে এই পয়েন্ট থেকে এই 10 গুণ ফ্রিকোয়েন্সি যে বাড়ানো হলো, তাহলে গেইনটা কত ডেসিবেল বাড়ছে। এবং আমরা জানি যে ম্যাক্সিমাম গেইনে যাওয়ার পর এটা স্যাচুরেশনে চলে যাবে। তো আমরা এইভাবে পার্টিকুলার পজিশন থেকে কত ডেসিবেলের কার্ভ সেটা মেজার করতে পারি। তো সাপোজ যদি আমরা এই কার্ভটার ক্ষেত্রে খেয়াল করে দেখি রেড কালার, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, 10 টাইমস সরি 0.1 টাইমস যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যদি 100 হার্টজ হয়, তো এখানে দেখতে পাচ্ছি যে এর গেইন হচ্ছে 0.001, দ্যাট মিনস 1/1000। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ফ্রিকোয়েন্সি 10 টাইমস ভেরিয়েশনে গেইনের ভেরিয়েশন হচ্ছে এখান থেকে 1-এ চলে যাচ্ছে, তার মানে 1000 টাইমস বাড়ছে। সো এটা হচ্ছে বেসিক্যালি থার্ড অর্ডার অথবা 6 dB পার ডিকেড ফিল্টার। এটা নর্মাল ভ্যালু থেকে হিসাব করলাম। সিমিলার ভাবে আমরা যদি ডেসিবেল স্কেলে দেখি, যে এই জায়গার তার ভ্যালু ছিল -6 dB, আর এখান থেকে এটা বাড়াতে এটা 0 dB তে চলে গেছে, সো 6 dB বেড়েছে। সো আমরা এটাকে 6 dB পার ডিকেড ফিল্টার বলতে পারি। এভাবে আমরা 40 dB বা 20 dB-রও মেজারমেন্ট করে সেই তার পার্টিকুলার কত ডেসিবেলের কার্ভ সেটা মেজার করতে পারি, এবং ম্যাক্সিমাম যে গেইন পাবো সেখান থেকে -3 dB অথবা তাকে 0.707 দিয়ে মাল্টিপ্লাই করে তার কাট অফ ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 20 dB পার ডিকেটের ফিল্টার। তো এইটার ডিজাইন প্রসিডিওর এবং বেসিক ক্যালকুলেশন গুলো এখানে দেওয়া আছে, তো এটা তোমরা দেখে নিও। এটাও সিমিলার ভাবে। তো আমাদের এখানে মনে রাখতে হবে ডিজাইন করার সময় যেহেতু আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি হিসাব করতে হবে বা বলা থাকবে, ক্যাপাসিটরটা যদি আমরা পারফেক্টলি এই রেঞ্জের মধ্যে সেট করতে পারি সামহাউ, তাহলে আমাদের জন্য যে মানে সার্কিট যে ডিজাইন করাবে বা যে ভ্যালুগুলো আমরা বসে ডিজাইন করবো, সেখান থেকে আমরা বেটার রেজাল্ট পাবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ক্যাপাসিটর ভ্যালু রেঞ্জের বাইরে চলে যায়, বা এমন একটা ভ্যালু ধরি যেটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, বা আর এর ভ্যালুতেও যদি আমাদের ওপিএম এর লিমিটেশনের মধ্যে না থাকে, তাহলে আমরা সবকিছু ক্যালকুলেশন ঠিক করলেও ফাইনালি কি আউটপুটটা হয়তো ওইভাবে মিলবে না। ওকে, তো এইটা ছিল বেসিক্যালি 20 dB পার ডিকেড। আমি আর ডিটেলসে বলছি না, যেহেতু এখানে সবগুলো লেখা আছে আর অলরেডি তোমরা দেখেছো। তো আমি জাস্ট সামারি বলে যাই, যে জায়গাটা বেশি ফোকাস করা দরকার সেটা আমি আবার ভালো করে বলবো। তা 20 dBর মতো এটা হচ্ছে 40 dB। 40 dB-তে এটা হচ্ছে আমরা যেমন লো পাসে দেখেছিলাম যে একটা কম্বাইন্ড সার্কিট, এটা হচ্ছে হাই পাস ফিল্টার জন্য কম্বাইন্ড সার্কিট। এটা তার ফ্রিকোয়েন্সি রেসপন্স, যেখান থেকে আমরা ফিল্টারতে কত ফ্রিকোয়েন্সিতে কাট অফ হবে আর কত কোন ফ্রিকোয়েন্সি গুলিকে সে পাস করতে দিচ্ছে। এবং আমরা যদি এই পার্টিকুলার ফিল্টার দিয়ে এই কাট অফ ফ্রিকোয়েন্সি তার কত ডিগ্রি ফেজ শিফট হয় বা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলের পার্থক্য সেটা দেখতে চাই, তাহলে এই ফেজ রেসপন্স কার্ভটা দেখতে পারি। এইটার ডাটা টেবিলটাও লাস্টে দেওয়া আছে। এবং এর ডিজাইন প্রসিডিওর হচ্ছে, যেহেতু এটা 40 dB পার ডিকেড ফিল্টার, তো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা হচ্ছে 1.414 ডিভাইড বাই ওয়াইস বাই আরসি। এই আরসি হচ্ছে পার্টিকুলার, আমি ওখানে যে রেজিস্ট্যান্স দুইটা ইনপুট সাইডের দিকে আছে, দ্যাট মিন্স ওপেম এর এই দুইটার ভ্যালু, দেন এটা করসপন্ডিং বাকি ভ্যালুগুলি আমাকে সেট করতে হবে। এবং 6 dB পার ডিকেটের জন্য এখানেও হচ্ছে ওই লো পাসের মতো একটা 20 একটা 40 কে এমন ভাবে কম্বাইন করা হয়েছে যাতে এটা নেট একটা 6 dB পার ডিকেটের মতো কাজ করে। বাট এটা ডিজাইনটাও কম্বাইনলি করতে হবে, আলাদা আলাদা ভাবে ডিজাইন করলে কাজ করবে না। এবং এইটা তার ডিজাইন প্রসিডিউর দেওয়া আছে, এটা তাহলে তোমরা এখান থেকে দেখে নিও। তাহলে আমাদের এইভাবে যদি আমরা তিনটা লো পাস ফিল্টার আর তিনটা হাই পাস ফিল্টার দেখি, তাহলে আমরা যে কোনো ডেসিবেলের এই টাইপের জিনিসগুলি ডিজাইন করতে পারবো।
এখানে তার পার্টিকুলার কোন ফ্রিকোয়েন্সিতে কত গেইন হবে সেটার একটা টেবিল দেওয়া আছে, এবং ফেজ শিফটের ক্ষেত্রেও এখানে একটা টেবিল দেওয়া আছে যে আমরা যদি কাট অফ ফ্রিকোয়েন্সি 10 টাইমস বেশি বা 10 টাইমস কম পজিশনগুলিতে মার্ক করি, তাহলে তার করসপন্ডিং কত ডিগ্রি ফেজ শিফট করতে পারে সেটা এখানে দেওয়া আছে। এটার উপরে বেস করে আমরা চাইলে ফেজ শিফটের সার্কিটও ডিজাইন করতে পারি যে কোনো ভ্যালুতে, যেটা আমার দরকার পড়বে এই রেঞ্জের মধ্যে। ওকে, তা যেখানে আমাদের বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে ব্যান্ড পাস বা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। এটা যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড না, ব্যান্ড পাস ফিল্টার খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের কমিউনিকেশন ডিভাইস বা বিভিন্ন জায়গাতে আমাদের পার্টিকুলার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে বা একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জকে পাস করার ইস্যু থাকে অথবা ব্লক করার ইস্যু থাকে, সেই জন্য ব্যান্ড পাস বা ব্যান্ড রিজেক্ট এই টাইপের ফিল্টারটা গুলি আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে একটা ব্যান্ড পাস ফিল্টারের রেসপন্স দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে যদি আমরা বলি এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং এই হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এর মাঝেবর্তী যে রেঞ্জ সেটাকে আমরা পাস ব্যান্ড বলছি, বা এই জায়গায় সে সিগন্যালকে পাস করতে দিবে, এর আগে এবং পরে সিগন্যালকে সে আর পাস করতে দিবে না। সো আমরা যদি কোনো চ্যানেল টিউন করতে চাই বা কোনো সিলেক্টিভ ফ্রিকোয়েন্সি গুলিকে সেপারেট করতে চাই, তখন আমাদের আসলে এরকম ফিল্টারের প্রয়োজন পড়বে। সো এই টাইপের ফিল্টার কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা দেখি, ঠিক আছে? তা এটা ডিজাইন করার জন্য আমাদের কিছু ভ্যালু ইস্যু আসে, যেমন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে এই লোয়ার কাট অফ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি গুলি কি সেটা মেজার করতে হবে। যেহেতু এই টাইপের রেসপন্স কার্ভ, আমরা জানি এটা অনেকটা আরএলসি সার্কিটের এরকম রেসপন্স কার্ভের মতো, তো এখান থেকে আমরা এর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি। সেখানে একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ইস্যু আছে। লোয়ার কাট অফ এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিফারেন্সকে আমরা ব্যান্ডউইথ বলতে পারি। এবং আমরা জানি এই টাইপের কার্ভে আরো কিছু প্যারামিটারস আছে, যেমন কোয়ালিটি ফ্যাক্টর, সেটাও আমরা এখান থেকে মেজার করতে পারি। এখানে কিছু বেসিক ফর্মুলা দেওয়া আছে যেগুলি আমাদের আসলে ফিল্টার রিলেটেড যে কোনো ক্যালকুলেশনে কাজে দিবে। যেমন ব্যান্ডউইথ আমরা অলরেডি জানি, হায়ার আর লোয়ার কাট অফের ডিফারেন্স। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা সেন্টার ফ্রিকোয়েন্সি আমরা যেটা কার্ভ থেকে দেখতে পাচ্ছি, বাট আমরা যদি লোয়ার আর হায়ার কাট অফ জানি, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে এটা বের করতে পারবো। ওকে, তাহলে মানে আমরা যদি হায়ার আর লোয়ার কাট অফ জানি, তাহলে আমরা ব্যান্ডউইথ আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দুটোই মেজার করতে পারছি। আর ব্যান্ডউইথ আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন আমরা বের করতে পারবো, তখন আমরা আরেকটা জিনিস মেজার করতে পারবো যাকে বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর। সেটা হচ্ছে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর ব্যান্ডউইথের রিলেশন। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা ফিল্টার কতটা সিলেক্টিভ। দ্যাট মিনস হচ্ছে সে তার অনেক বেশি ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে না অনেক কম ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে, সেটা ডিপেন্ড করছে সেটার সিলেক্টিভিটির মধ্যে। দ্যাট মিনস এখানে অনেকগুলি যদি অপশন থাকে, এগুলো হচ্ছে অনেকগুলি ফ্রিকোয়েন্সি আছে। এখন একটা ফিল্টার আছে যে শুধু একটা ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে, আর আরেকটা ফিল্টার আছে যে অনেকগুলি ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে। কোনটা বেশি সিলেক্টিভ এখানে তোমাদের কাছে কি মনে হচ্ছে? সিলেক্টিভ বলতে কি বুঝি, আরেকটা সেন্সার আমরা বলতে পারি এটা হচ্ছে অনেকটা চুজি। দ্যাট মিনস হচ্ছে সে অনেক স্পেসিফিক। কোনটা বেশি স্পেসিফিক এখানে, যেটা অনেকগুলো ফ্রিকোয়েন্সিকে বাস করতে দিচ্ছে, না যে পার্টিকুলার শুধু কিছু ফ্রিকোয়েন্সিকে বাস করতে দিচ্ছে? পার্টিকুলার। আচ্ছা, তার মানে এই যে কোন ফিল্টারটা একদমই সিলেক্টিভ, দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র তোমার সিলেক্টেড ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে, সেটা বোঝার জন্য বা মেজার করার জন্য যে প্যারামিটারস আমরা ইউজ করি, সেটাই হচ্ছে এই কোয়ালিটি ফ্যাক্টর। দ্যাট মিনস কোয়ালিটি ফ্যাক্টর এই কিউ এর ভ্যালু উপরে বেস করে আমরা বুঝতে পারবো যে আমার ফিল্টারটা রেসপন্স কেমন হবে। সে কি অনেক বেশি সিলেক্টিভ হবে না সে সিলেক্টিভ কম হবে। দ্যাট মিনস হচ্ছে সেটা দিয়ে আমি বুঝবো যে আমার ব্যান্ডটা কি টাইপের হওয়া উচিত বা আমার ফিল্টারটা রেসপন্স কেমন হওয়া উচিত। সেটা কি একদম পার্টিকুলার শুধুমাত্র কিছু ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবে, দ্যাট মিনস এরকম ন্যারো টাইপের, নাকি এই টাইপের সে ওয়াইড অনেকগুলো ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবে, সেটা মেজার করতে হবে পারবো আমরা এই কিউ এর ভ্যালু দেখে। দ্যাট মিনস কিউ এর ভ্যালু বুঝে আমরা এই ডিসিশনটা নিতে পারবো। সো এই জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও আরেকটা রিভার্স ক্যালকুলেশন আছে যে ওকে আমরা যদি লোয়ার আর হায়ার কাট অফ থেকে যেহেতু আমরা ব্যান্ড উইথ আর রেজোনেন্স বের করতে পারি, কিছু জায়গায় এমন হতে পারে যে আমাকে শুধুমাত্র রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর ব্যান্ড উইথই দেওয়া আছে, বাট আমার ডিজাইন করতে গেলে আমরা জানি যে আমাদের লোয়ার কাট অফ হায়ার কাট অফ এর প্রয়োজন পড়বে, যেহেতু আমি ফিল্টার ডিজাইন করব। তখন আমরা এই টাইপের রিভার্স ক্যালকুলেশন বা এই ফর্মুলা ইউজ করব, যার মাধ্যমে আমরা
এই লোয়ার এবং হায়ার কাট অফের ভ্যালু মেজার করতে পারি। দ্যাট মিনস আমরা যদি লোয়ার আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি জানি, তাহলে আমরা এই দুই ফর্মুলা দিয়ে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর ব্যান্ডউইথ বের করতে পারি। আর যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর ব্যান্ডউইথ জানি, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে লোয়ার এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবো। তাহলে এখন আসে এই যে সিলেক্টিভিটির বিষয়ে বলছিলাম, দ্যাট মিনস যখনই আমি ব্যান্ড পাস ফিল্টার বা ব্যান্ড রিজেক্ট ফিল্টারে চলে আসবো, তখনই আমার এই সিলেক্টিভিটির ইস্যু চলে আসবে। তাহলে এখান থেকে ডিসিশন হচ্ছে এরকম যে আমরা যে কিউ এর ভ্যালুতে মেজার করব, এই কিউ এর ভ্যালু যদি 0.5 এর থেকে কম বা এর সমান হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের যে ফিল্টারটা বানাতে হবে, এই ফিল্টারটা হতে হবে তাহলে ওয়াইড ব্যান্ড টাইপের। দ্যাট মিনস আমার এই ফিল্টারটা অনেক বেশি ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে। আর যদি এই ভ্যালুটা 0.5 এর থেকে ছোট হয়, সরি ভুল বলছি, মানে এই ভ্যালুটা আমরা যদি যেতে পারবো সেটা যে 0.5 এর থেকে বেশি হয়, তখন আমরা এই ভ্যালুটাকে বলবো হচ্ছে, মানে এই টাইপের ফিল্ডটাকে বলবো হচ্ছে আমরা বেসিক্যালি ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড মিনস হচ্ছে এগুলো হচ্ছে মোর সিলেক্টিভ, দ্যাট মিনস খুব পার্টিকুলার শুধু কিছু ফ্রিকোয়েন্সিকেই সে পাস করতে দিবে। সো এই ভ্যালুটা মেজার করার পরে আমি ডিসিশন নিতে পারবো যে ওকে, আমাকে যদি বলা হয় যে একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করো, এবং এই ফিল্টারটার কাট অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ড এগুলি বলা আছে, বাট ফ্রিকোয়েন্সি গুলি বলা থাকলেই আমি ডিসিশন নিয়ে সাথে সাথে ফিল্টার ডিজাইন করতে চলে যাব না। আমি আগে মেজার করব যে আমার ফিল্টারটা কি টাইপের, সেটা কি ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার হবে না ন্যারো ব্যান্ড পাস ফিল্টার হবে, সেটা আমি ডিসিশন নেওয়ার পরেই আমি ডিজাইন করব। বুঝতে পেরেছি কি? দ্যাট মিনস তোমাকে কাট অফ বলা থাকলে আমি ডিজাইন করা স্টার্ট করে দিব না। আমি ফার্স্ট ডিসিশন নিব যে এটা ওয়াইড ব্যান্ড হবে না ন্যারো ব্যান্ড হবে, দেন ওইটার বেসিসে আমরা পরবর্তী যে স্টেপ নেওয়া উচিত সেটাকে ফলো করব। ওকে, তাহলে এখন আসি যে ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার আমরা কিভাবে বানাতে পারি আর ন্যারো ব্যান্ড পাস ফিল্টারও কিভাবে ডিজাইন করতে পারি। তো ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করা তো টিপিক্যালি খুবই ইজি। তো এটা দেখা যাচ্ছে যে আমরা যদি একটা এরকম ব্যান্ড পাস ফিল্টার দেখি, তাহলে আমরা যদি একে এর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা মাঝে থেকে যে কোনো বরাবর যদি একে সেপারেট করে ফেলি, দুই ভাগ করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে এই সাইডের ফিল্টারের রেসপন্সটা কার মতো দেখতে, ডান সাইডের ফিল্টারটা যদি আমরা সেপারেট করার পরের থেকে দেখি, স্যার লো পাস। লো পাস। তার মানে এটা একটা দেখতে লো পাস ফিল্টারের মতো, দ্যাট মিন্স এটা একটা লো পাস ফিল্টার। আর এর লেফট সাইডে যেটা দেখছি এটা কিসের মতো, হাই পাস। এটা একটা হাই পাস ফিল্টারের মতো। তার মানে আমরা এরকম ফিল্টার ডিজাইন করতে পারি খুব ইজিলি এইভাবে। এটা যে সেই যদি ডিসিশন মেকিং রিজন হয়, তাহলে আমরা এরকম একটা ফিল্টার বানাতে পারি যে ওকে, এরকম একটা হাই পাস ফিল্টার যার কাট অফ হচ্ছে কোনটা, এটাকে আমরা তখন বলবো কি লোয়ার কাট অফ। আর এরকম একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে পারি যেটার কাট অফ হচ্ছে এখানে, তখন আমরা এটা হচ্ছে হায়ার কাট অফ। এখন আমরা যদি এই দুইটাকে জাস্ট একটার আউটপুট নিয়ে আরেকটার ইনপুটে দিয়ে দিই, দ্যাট মিনস এই দুটাকে গুণ করো, খেয়াল করে দেখো তো এই জায়গায় ভ্যালু কত, 0 না? জি আর স্যার। এর পরে কত ভ্যালু, 0। তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এইটুকের পরে 0, এইটুকের আগে 0, তার মাঝে যেহেতু দুইটাই 1, সো ওই পার্টিকুলার জায়গায় আমি এরকম একটা ব্যান্ড পাবো। বুঝতে পেরেছি? সো আমরা এইভাবে একটা হাই পাস ফিল্টার আর একটা লো পাস ফিল্টার ডিজাইন করে দুটাকে সিরিজে কানেক্ট করে দিলেই আসলে আমরা এরকম ব্যান্ড পাস ফিল্টার বানাতে পারবো। এই টাইপের ব্যান্ড পাস ফিল্টার যেটা হবে সেটা হবে ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার, এবং এই টাইপের ডিজাইন প্রসিডিউরটাকে আমরা বলি ক্যাসকেডিং। সো আমরা এইভাবে ক্যাসকেডিং করে একটা লো পাস আর একটা হাই পাস ফিল্টারকে ডিজাইন করে জাস্ট কানেক্ট করে দিতে পারি। এখন এই যে হাই পাস বা লো পাসের কথা বললাম, তা আমরা জানি যে আমরা অলরেডি 3 টাইপের লো পাস ফিল্টার দেখেছি আর 3 টাইপের হাই পাস ফিল্টার দেখেছি, ঠিক আছে? সো এই ক্যাসকেডিংটা তুমি যে কোনো কম্বিনেশনে করতে পারো। দ্যাট মিনস একটা 40 ডিবি পার ডিকেড হাই পাসের সাথে তুমি একটা -20 ডিবি পার ডিকেড লো পাসকে ক্যাসকেড করে এরকম ব্যান্ড পাস বানাতে পারো। আবার চাইলে তুমি একটা 20 ডিবি পার ডিকেড হাই পাসের সাথে একটা 6 ডিবি পার ডিকেড লো পাসও ক্যাসকেড করে বানাতে পারো। দ্যাট মিনস যে কোনোটার সাথে তুমি কম্বাইন করে বানাতে পারো, বাট এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি সেম রাখতে হবে। বুঝতে পেরেছি কি?
ওকে, তবে এখানে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সবসময় মনে করি যে ওকে লো পাস ফিল্টার তার মানে এইটার কাট অফ থেকে আমরা লো ফ্রিকোয়েন্সি বলবো, বাট এবং এটা হাই পাস ফিল্টার এর কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে আমরা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলবো। বাট এইটা আসলে ব্যান্ড পাসের জন্য না, ব্যান্ড পাসের জন্য জিনিসটা হচ্ছে উল্টা। কম ফ্রিকোয়েন্সিটাকে তো আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলি, আর বেশি ফ্রিকোয়েন্সিটাকে আমরা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলি। সো যখন আমি ক্যাসকেডিং করে ডিজাইন করব, হাই পাস ফিল্টারটা ডিজাইন করার সময় আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বেস ধরে নিয়ে ডিজাইন করব, আর লো পাস ফিল্টার যেটা ডান দিকে এটাকে ডিজাইন যখন করব, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে ভ্যালুটাকে ধরে নিয়ে একে ডিজাইন করব। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এরকম যে সাপোজ আমরা একটা ক্যাসকেডিং করে বানাচ্ছি যেখানে 20 dB হাই পাস আর -20 dB লো পাস সার্কিটকে ক্যাসকেড করা হচ্ছে। এতে কাট অফ ফ্রিকোয়েন্সি সাপোজ ধরা হয়েছে একটা হচ্ছে 10 kHz আর একটা হচ্ছে 100 Hz। সো আমরা যখন হাই পাস ফিল্টারকে ডিজাইন করব তখন আমরা তাহলে ওই 100 Hz এর জন্য ডিজাইন করব ধরে, আর যখন লো পাস ফিল্টারকে ডিজাইন করব তখন আমরা ওই 10 kHz ধরে ডিজাইন করব। সো আমরা যদি এভাবে করে ক্যালকুলেশন করি এবং এই স্টেপগুলি ফলো করি, দ্যাট মিনস হাই পাসের জন্য হাই পাসের যে ফর্মুলা, দ্যাট মিনস 60 হোক 40 হোক বা 20 হোক যেটাই নাও, সেটার জন্য যে ইকুয়েশনগুলো সেটাকে ধরে আমরা বেস করে আমরা ওই পাশে সার্কিটটা ক্যালকুলেশন করব। এবং এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এই পাশের সার্কিটের প্যারামিটার গুলি শুধু এই পাশের জন্য ইউজ করব, এর সাথে এর ডাইরেক্ট কোনো রিলেশন নাই। আমরা এই পাশে যখন হিসাব করবো হাই পাস তখন লোয়ার কাট অফ এর ধরার জন্য ডিজাইন করব, আর যখন লো পাস ফিল্টার ডিজাইন করব তখন আমরা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য যে ফ্রিকোয়েন্সি হবে সেটার উপর বেস করে ডিজাইন করব। এর পাশে আরসির ভ্যালুর সাথে এই সাইডে আরসির ভ্যালুর কোনো রিলেশন নাই। ওকে, তাহলে এটা হচ্ছে ডিজাইন প্রসিডিওর। এই এক্সাম্পলটা দেওয়া আছে তোমরা দেখতে পারো, বাট নট নেসেসারি যে সবসময় 20 আর মানে 40 বা 40 হবে, যে কোনো কম্বিনেশন হতে পারে। তোমার ইচ্ছা মতো যদি অপশন দেওয়া থাকে তোমার ইচ্ছা মতো করতে পারো, আর যদি অপশন বলে দেওয়া থাকে স্পেসিফিক তাহলে ওইটা নিয়েই কাজ করতে হবে। এখন আসি হচ্ছে আমরা যদি ন্যারো ব্যান্ড চলে আসে, দ্যাট মিনস যদি এরকম সিলেক্টেড ফ্রিকোয়েন্সি হয় তা স্যার আমাদের। হ্যাঁ বলো প্লিজ। স্যার হাই পাসের ওইটা কি সাইনটা কি পজিটিভ? মানে হাই 40 ডেসিবেল যে বলি স্যার, এটা কি পজিটিভ? হাই পাস হলে পজিটিভ ধরে, পজিটিভ কেন? কারণ হচ্ছে স্যার গ্রাফে তো স্যার নেগেটিভই আসে। গ্রাফে নেগেটিভ আসে মানে এই যে এই ভ্যালুটা যদি হিসাব করো, এর হাই পাস ফিল্ডটা কোন পাশে, রাইট সাইডে না লেফট সাইডে? স্যার লেফট সাইডে। আচ্ছা, লেফট সাইডে। তা খেয়াল করে দেখো তো, আমি যদি এখান থেকে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি এদিকে বাড়বে না ফ্রিকোয়েন্সি? জি স্যার। তাহলে দেখো তো গেইন বাড়ছে না গেইন কমছে? ধরো এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, এর 10 টাইমস কম ফ্রিকোয়েন্সি কোনটা, এটা না? এটা যেহেতু 100, এটা 10, এটা তো 10 টাইমস, এই দুটার মধ্যে রিলেশন। এই ফ্রিকোয়েন্সি থেকে যদি আমি ডান দিকে ফ্রিকোয়েন্সি আরো 10 টাইমস বাড়াই, তাহলে খেয়াল করো তো গেইনটা কি বাড়ছে না গেইনটা কমে যাচ্ছে? বাড়ছে। আচ্ছা, যেহেতু হাই পাসে বাড়ে আমরা ফ্রিকোয়েন্সি বাড়ালে সেই জন্য এই রেশিওটা 40 মানে প্লাস লেখে। আর লো পাসের ক্ষেত্রে যেহেতু ফ্রিকোয়েন্সি 10 টাইমস বাড়িয়ে দিলে গেইনটা কমে যায়, সেই জন্য আমরা তখন এটাকে বলি মাইনাস। বুঝতে পেরেছি কি? জি স্যার। কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি স্যার, মানে কিন্তু স্যার ওই যে গ্রাফটাতে কিন্তু স্যার মানে 0 ডেসিবেলের নিচের দিকেই থাকে হাই পাসও। হ্যাঁ, এটা 0 ডেসিবেলের নিচে থাকে, কারণ হচ্ছে এই পজিশনটা 6 ডেসিবেলে আছে। বাট আমি যখন ফ্রিকোয়েন্সি 10 টাইমস বাড়িয়ে এই জায়গায় গেলাম, দেখো তো এখানে কত ডেসিবেলে চলে আসলো। এটা 60 না সরি 40 ডেসিবেলে ছিল, 10 টাইমস বাড়ানোর পরে কত ডেসিবেলে আসলো? স্যার -3। -3। আমরা বলেছিলাম না যে এই জায়গাতে আসলে মাইনর এররের মতো হয়, এটা -3 আসলে জিরোই ধরবো প্রথম ক্যালকুলেশনের জন্য। তাহলে দেখো তো কতটুক বাড়লো 10 গুণ ফ্রিকোয়েন্সি বাড়ালে? কতটুক বাড়লো? 40 বলতে তোমার ফাইনাল ভ্যালু ছিল, আর আগে ভ্যালু ছিল -40, তাহলে -40, তাহলে কত বেড়েছে দেখো? 40 বেড়েছে, এই জন্য প্লাস। গেইন যদি বাড়ে তাহলে আমরা প্লাস ধরবো, আর যদি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ালে, আর ফ্রিকোয়েন্সি বাড়ালে যদি গেইনটা কমে যায় তাহলে আমরা মাইনাস ধরবো। বুঝতে পেরেছি?
জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এখন আসি ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে, যেটা বলছিলাম যে আমাদের ব্যান্ড পাস ফিল্টার বানাতে বললেই আমরা সুন্দর মতো একটা লো লো পাস আর একটা হাই পাসকে ক্যাসকেড করে বানিয়ে ফেলবো না। আমাদের যে এই লোয়ার আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আমাদের কাজ হবে এখান থেকে ব্যান্ডউইথ আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মেজার করা এবং এখান থেকে কিউ মেজার করা। এই কিউ মেজার করার পরেই আমরা ডিসিশন নিতে পারবো যে আমাদের ফিল্টারটা ওয়াইড ব্যান্ড হবে না ন্যারো ব্যান্ড হবে। যদি ওয়াইড ব্যান্ড হয় তাহলে আমরা এর আগে যে টেকনিকটা দেখলাম ওইটাকে আমরা সুন্দর মতো ফলো করব। আর যদি ওয়াইড ব্যান্ড না হয়ে ন্যারো ব্যান্ড হয়, দ্যাট মিনস কিউ এর ভ্যালুটা 0.5 এর থেকে বড় হয়, তখন আমরা আর ওই ক্যাসকেড করে বানাতে পারবো না। তখন আমাদের যে সার্কিটটা স্পেসিফিক্যালি ইউজ করতে হবে সেটা হচ্ছে এই সার্কিট। দ্যাট মিনস এই সার্কিটটা দিয়ে আমরা শুধু ন্যারো ব্যান্ড বানাতে পারবো। আর এই সার্কিটটা ডিজাইনের সুবিধা কি, এই সার্কিটে আসলে আমার যখন ডিজাইন করব এই হায়ার কাট অফ আর লোয়ার কাট অফ কি সেটার উপর বেস করে ডিজাইন করতে হবে না। বুঝতে পারছি কি বলছি? তা আমরা এটা ডিজাইন করার সময় আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুলো মেজার করে নিব। করার পরে যখনই আমাদের দেখবো যে আমাদের সার্কিটটা ডিজাইন করতে হবে একটা ন্যারো ব্যান্ড টাইপের, তখন আমরা এই সার্কিটটা ডিজাইন করব এবং এটা স্পেসিফিক যেভাবে আছে এইভাবেই না বসাবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই সার্কিটটা কিন্তু আর পজিটিভ ইনপুট না, এটা নেগেটিভ ইনপুট। দ্যাট মিনস এই সার্কিটের আউটপুটটা নর্মালি যদি আমরা হিসাব করে দেখি মাইনাস হিসেবে আসবে, বাফারের মতো না যে যা ইনপুট দিচ্ছে ওইটাই আউটপুটে পাবো। আচ্ছা এই সার্কিটে খেয়াল করে দেখো এখানে ভেরিয়েবল আগের গুলিতে সবসময় দুইটা থাকতো, আমরা একটা সি আর একটা আর, আমরা সি এর ভ্যালু ধরে নিতাম, আর এর ভ্যালু ক্যালকুলেট করে বের করতাম। বাট এখানে এই সি আর এই আর বাদেও এক্সট্রা একটা আর আছে যেটা হচ্ছে এই আর আর। সো আমাদের এখানে ভেরিয়েবল তিনটা, যেহেতু তিনটা ভেরিয়েবল তাহলে আমাদের ইকুয়েশন গুলিকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যে আমরা একটা দুইটা ভ্যালু ধরে নিব, থার্ড ভ্যালুটাকে বের করে নেব। সো আমরা যদি এর ইকুয়েশন গুলো দেখি ক্যালকুলেশনের জন্য তাহলে সেটা হচ্ছে এইরকম যে এর রিলেশন গুলি হচ্ছে ব্যান্ডউইথের সাথে এই আরসি এর ভ্যালু রিলেশন আছে, যেটা আমরা এই ফর্মুলা গুলি দিয়ে আগে থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর কোয়ালিটি ফ্যাক্টর বা এগুলি জানি। দ্যাট মিনস ব্যান্ডউইথ যখন আমি জানবো, আমি সি এর ভ্যালু ধরে নিলে আর এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। আর যখন আমি কোয়ালিটি ফ্যাক্টর বের করে নেবো এগুলি ভ্যালু থেকে, আর তুমি একটু আগে আর এর ভ্যালু ধরে নিয়েছো, সো আমরা এখান থেকে আর আর এর ভ্যালু কত হবে সেটাও মেজার করে নিতে পারবো। তো এইগুলি ফর্মুলা দিয়ে আমরা কি বললাম, আমরা সি এর ভ্যালু ধরে নিব, এখান থেকে আর বের করব, দেন আর এর ভ্যালু বের হলে এই ভ্যালু বসিয়ে আর আর এর ভ্যালু বের করব। আর আমরা যদি কোনো সার্কিট ডিজাইন আমাদের করে দেওয়া থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা যদি এই আর এর ভ্যালু, আর আর এর ভ্যালু আর সি এর ভ্যালু জানি, তাহলে আমরা এই ফর্মুলায় বসিয়ে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে সেটাও ডাইরেক্টলি মেজার করতে পারবো। সো এই ফর্মুলাগুলি দিয়ে আমরা সার্কিট ডিজাইন প্লাস সার্কিট ডিজাইন করা থাকলে তার কত ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেট করা হয়েছে সেটা মেজার করতে পারবো। তবে এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মনে রাখতে হবে যে ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার হলে তার লোয়ার কাট অফ হায়ার কাট অফ কত সেটা ইম্পর্টেন্ট, যেহেতু এই রেঞ্জের মধ্যে সিগন্যাল পাস করবে। বাট ন্যারো ব্যান্ড পাস ফিল্টার হলে এটার এই লোয়ার আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অত ইম্পর্টেন্ট না, তখন আমার এটার জন্য স্পেসিফিক যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ফ্রিকোয়েন্সিতেই মোটামুটি সে ম্যাক্সিমাম গেইন দিবে, এর আগে আর পরে কোনো গেইন দিবে না। সো আমরা এই টাইপের জিনিসের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মেজার করতে পারলেই হয়েছে, ঠিক আছে। আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি আমরা মেজার করতে পারি আর সামহাউ কোয়ালিটি ফ্যাক্টর জানি, তাহলে আমরা ব্যান্ডউইথ বা আদার্স ভ্যালু গুলো দ্যাট মিনস লোয়ার কাট অফ হায়ার কাট অফ ও মেজার করতে পারবো আগের ফর্মুলা গুলি ইউজ করে। সো এটা কি বুঝতে পারলাম? এই পর্যন্ত কনফিউশন আছে? এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, অলরেডি মেবি তোমরা ল্যাবে পড়ে ফেলেছো, জাস্ট আমি সামারি বলে দিচ্ছি, নিজেরা পরে আরেকবার দেখে নিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা এখন লাস্ট যেটা আছে আমাদের টপিক সেটা হচ্ছে আমরা ব্যান্ড লো পাস হাই পাস আর ব্যান্ড পাস দেখেছি। ব্যান্ড পাসের মতো এর অপোজিট যেটা আছে ওটাকে বলা হয় ন্যারো ব্যান্ড পাস ফিল্টার বা ব্যান্ড রিজেক্ট, সরি ন্যারো ব্যান্ড না, ভুল বলছি, ব্যান্ড রিজেক্ট ফিল্টার বা নচ ফিল্টার বা স্টপ ব্যান্ড ফিল্টারও বলা হয়। এই টাইপের ফিল্টারের কাজ হচ্ছে যে সে পার্টিকুলার কোনো ফ্রিকোয়েন্সি আসলে শুধু ওই ফ্রিকোয়েন্সি গুলিকে
ব্লক করে দিবে। দ্যাট মিনস ওই ফ্রিকোয়েন্সি গুলিকে সে পাস করতে দিবে না, এর আগে পরে সব ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে। যেমন আমরা যদি একটা ন্যারো ব্যান্ড পাস, যেহেতু আমরা এটাকে দেখলাম, তার ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টার যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে সে মোটামুটি সব ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে। স্পেসিফিক কিছু ফ্রিকোয়েন্সি বা পার্টিকুলার কোনো ফ্রিকোয়েন্সি আসলে সে তখন ওই ফ্রিকোয়েন্সিটাকে পাস করতে দিবে না। সো তার রেসপন্সটা দেখতে এরকম হবে, যেহেতু এটা একটা এরকম প্যাটার্নে, তাই এই জন্য এটাকে বেসিক্যালি নচ ফিল্টারও বলা হয়। তা আমরা কিভাবে এই টাইপের ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টার বা ন্যারো ব্যান্ড পাস ফিল্টার বানানো, সরি ভুল বলছি, ন্যারো ব্যান্ড রিজেক্ট ফিল্টার এবং ওয়াইড ব্যান্ড রিজেক্ট ফিল্টার কিভাবে বানানো যায় সেটা দেখব। নর্মালি ওয়াইড ব্যান্ড রিজেক্ট ফিল্টার আমরা বেসিক কনসেপ্ট ইউজ করে করতে পারি। যেমন আমরা এরকম দেখেছিলাম যে এটা ব্যান্ড পাস ফিল্টার, এটা বানানোর জন্য আমরা কি কনসেপ্ট ইউজ করেছিলাম, একে হাফ করেছিলাম, বলেছিলাম যে এটা কি ফিল্টার, ডান সাইডেরটা লো পাস। লো পাস ফিল্টার, আর বাম পাশেরটা কি ফিল্টার ছিল, হাই পাস ফিল্টার। আচ্ছা, আর ব্যান্ড রিজেক্ট যদি আমরা এখন চিন্তা করি, তাহলে এই রেসপন্স হবে কিরকম না? তো খেয়াল করে দেখো, এটাকেও যদি তুমি হাফ করে ফেলো, এটা কি ফিল্টার রেসপন্স? হাই পাস। বাম পাশেরটা বলছি, লো পাস। এটা হচ্ছে লো পাস ফিল্টার এই পাশেটা, আর এই সাইডেতে কি টাইপের, হাই পাস ফিল্টার। তাহলে এটাও কি আমরা দুইটা সিরিজে কানেক্ট করলে রেসপন্স দিবে? আগের মতো এরকম যদি আমরা ডিজাইন করি যে ওকে লো ফ্রিকোয়েন্সিতে লো পাস সেট করলাম আর হাই ফ্রিকোয়েন্সিতে হাই পাস সেট করলাম, দেন একটার আউটপুট নিয়ে আরেকটাতে কানেক্ট করে দিলাম, এইভাবে কি এটা রেজাল্ট দিবে মনে হয়? মানে উচিত কি উচিত না, কি মনে হচ্ছে, দেওয়া উচিত? কনফিউজ, বলতে হবে তো একটা কিছু। বুঝতেছি না। আচ্ছা এখন আমি দেখি তাহলে কেন হবে না। যদি আমরা একটা লো পাস ফিল্টার ডিজাইন করতাম এই ফ্রিকোয়েন্সিতে, তাহলে সেটা রেসপন্স কি এরকম হতো না? এটা কি বুঝতে পারছি? শুধু যদি লো পাস ফিল্টার বানাতাম, জি স্যার। আর ওই হাই ফ্রিকোয়েন্সিতে যদি একটা শুধু হাই পাস ফিল্টার বানাতাম এরকম, তাহলে দেখতে এরকম হতো এখন? জি স্যার। এখন আমাকে বলো, এই যে মাঝের রেঞ্জ, দ্যাট মিনস হচ্ছে এই জায়গা থেকে এই জায়গার রেঞ্জ, এই জায়গায় দুইটার ভ্যালু কি দেখো তো? জিরো। জিরো। এই জিরোটা মিলে গেল, কোনো প্রবলেম নাই। কিন্তু এর আগে হাই পাস ফিল্টারতে কি দেখো তো এই জায়গায় ভ্যালু? জিরো। তাহলে জিরোর সাথে 1 2 3 যেটাই গুণ করো, এখানে কি আসবে এই রিজনে? জিরো। তাহলে কি এখানে জিরো পাচ্ছ, এখানে কি 1 পাচ্ছ, এরকম পাচ্ছ না। আবার দেখো খেয়াল করে, লো পাস ফিল্টার থেকে এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির পরে এই জায়গাতে কি জিরো স্যার। জিরো, দ্যাট মিনস হচ্ছে এইটা এই জায়গাতে জিরো। তা জিরোর সাথে এই যে এখানকার ওয়ানটা গুণ করে দাও, তাহলে কি আমি এখানে 1 পাবো না জিরো পাবো? জিরো স্যার। তার মানে একটা লো পাস ফিল্টারের আউটপুট নিয়ে একটা হাই পাস ফিল্টারে দিলে, অথবা একটা হাই পাস ফিল্টারের আউটপুট নিয়ে একটা লো পাস ফিল্টারে দাও যদি, আর এরকম ফ্রিকোয়েন্সির জন্য ডিজাইন করো, তাহলে আউটপুটটা স্ট্রেট একটা জিরো পাবো। বুঝতে পারছি? তো এইভাবে আমরা সিরিজে করতে পারবো না। হ্যাঁ বলো। স্যার গুণ বলতেছেন কেন স্যার, যোগ না বলে? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা বলেছিলাম না যে একটা সার্কিটে আউটপুট নিয়ে যখন আমরা আরেকটা সার্কিটে দেই, তখন আসলে কি হয়, গুণ হয় না যোগ হয়? স্যার ওইটা তো ফিডব্যাকে বলছিলেন যে লাস্টেরটা হইতেছে গুণ হয়, মানে হ্যাঁ, প্রথম কারণ দুইটা। এখানেও তো একই, এটা হচ্ছে লো পাস ফিল্টার, এটা হচ্ছে হাই পাস ফিল্টার। এর আউটপুটটা নিয়ে যখন এখানে দিব, তাহলে আমরা কি হবে, এই দুইটা এর আউটপুটটা কি পরবর্তী সিগন্যালের ইনপুট না? জি স্যার। তাহলে এটা ইনপুট যদি নেই, এর আউটপুট পাই, তাহলে আমরা জানি প্রত্যেকটারই তো একটা আউটপুটের ইকুয়েশন থাকে যেটা ইনপুটের সাথে রিলেটেড, তাহলে গুণ হয়ে যাচ্ছে না? কিন্তু স্যার ধরেন যে -40, এখন যখন -20 করতেছি, ওইটা তো স্যার যোগ করলে -40 হইতেছে। হ্যাঁ, ওটা তো ডেসিবেলে হচ্ছে, নর্মাল স্কেলে তো গুণ হচ্ছে না। -40 করছো, -40 মানে কত, 1/100। আচ্ছা, -40 বলতে কঠিন হয়ে যায়, -20 ধরি না, তো 1/10 ইন্টু 1/10, তাহলে কত হচ্ছে দেখো তো? 1/100। তাহলে 1/100 মানে কত? আর এটা মানেই কত বলেছিলাম না? 40 স্যার। কারণ তুমি তো 20 log 10 এ এই ভ্যালুটা বসাবা,
তাহলে ওইটা কত পাবো দেখবো এই ভ্যালু। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, মনে রাখবা এটা একদম বেসিক সবসময়ের জন্য, যে কোনো সার্কিটের জন্য। যদি একটা সার্কিটের বা যে কোনো একটা সার্কিট আউটপুট আর একটা সার্কিট ইনপুটে দাও, তাহলে এদের মনে রাখবো এদের সবসময় গুণ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিভাবে দেখতে পারি অল্টারনেট ওয়েতে, সেটা হচ্ছে আমরা এরকম প্যারালাল নিতে পারি, সিরিজে না নিই। কেন প্যারালাল নিলে কি সুবিধা? প্যারালাল নিলে সুবিধা হচ্ছে, ওকে আমি একটা আউটপুট বানালাম এরকম, আরেকটার বানালাম এরকম। এখন আমি যদি এদের মাঝে আউটপুট দেখি, তাহলে আমি কি দেখবো? পুরোটাই কমন হিসেবে দেখবো না? জি স্যার। এই জায়গায় এর এইটুক রিজন যদি আমরা আলাদা করে সেপারেট করি, খেয়াল করে দেখো দুইটা সিগমেন্টে, এই যেহেতু এখানে মাঝখানে এরকম ভাগ ছিল, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এই সময় এর ভ্যালু 0, রেফারেন্স এর ভ্যালু কত 1, তাহলে তুমি কি আউটপুটে কি পাচ্ছ? 1 পাচ্ছ না? জি স্যার। পার্টিকুলার মাঝের রিজনে দুইটার ভ্যালুই 0, আউটপুটে তুমি ওই সময় 0 পাবা। আর থার্ড রিজন যেটা আছে এখানে, প্রথমটার ভ্যালু 0 বাট সেকেন্ডটার ভ্যালু তো 1, তাহলে তুমি কি পাচ্ছ? ওই 1 0ই পাচ্ছ না? সো এইভাবে প্যারালালি তুমি বানাতে পারো, সিরিজে কানেক্ট না করে। সেম সোর্সে কিন্তু দুইটাতে কানেক্ট করতে হবে, ডিফারেন্ট সোর্স না। তবে এই টাইপের সার্কিটে প্রবলেম কি দেখো তো, এখানে দুইটা সার্কিটের আউটপুটের মাঝে একটা রেজিস্ট্যান্স বসায় আমরা লোড দেখতে পাচ্ছি। জি স্যার, গ্রাউন্ডের সাপেক্ষে নাই। গ্রাউন্ডের সাপেক্ষে না, তার মানে এইটা একটা প্রবলেম। আমরা যে কোনো সার্কিট বানালে আমরা সবসময় কি করি, রেফারেন্স গ্রাউন্ডের রেসপেক্টে নেই। তো এই টাইপের সার্কিটকে বলা হয় ফ্লোটিং সার্কিট। তা নর্মালি এই টাইপের জিনিস আমরা ইউজ করতে চাই না, সো আমরা এইভাবে ব্যবহার করি না। বাট এটারও কিন্তু সলিউশন আছে, তোমরা অলরেডি জানো। আমরা যদি এটাকে এইভাবে না নিয়ে এখানে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বসিয়ে দিতাম, তাহলে কি এটা সলভ করা যেত না? বুঝতে পারছি কি? সো এইভাবে তুমি চাইলে ফ্লোটিং অ্যারেঞ্জমেন্টকেও দূর করতে পারো আমার আদার্স সার্কিটের নলেজ গুলি ইউজ করে। বাট এটা আমরা এখানে আর বলে দেয়নি, জাস্ট আমি তোমাদের আইডিয়াটা বলে দিই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ব্যান্ড পাস ফিল্টার বা ব্যান্ড রিজেক্ট এইভাবেও বানাতে পারি, যেটা আমি অলরেডি বললাম। আরেকটা ওয়ে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট মেকানিজম ইউজ করবো, কি সেটা ব্যান্ড পাস ব্যান্ড সরি ন্যারো ব্যান্ড আর ওয়াইড ব্যান্ড দুইটার জন্যই অ্যাপ্লিকেবল। কি হবে? সাপোজ আমরা একটা এক্সেস নেই এরকম, তাহলে বুঝতে পারবা। আমরা একটা এরকম ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার বানাচ্ছি, এক মিনিট। এরকম একটা ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার বানালাম, প্রথমে ওয়াইডই নেই, তাহলে পরে ন্যারোটা বুঝতে পারবা। আর আরেকটা জায়গায় শুধু 1 নিলাম, দ্যাট মিনস এই জায়গায় ভ্যালু 0, এই জায়গার ভ্যালু 1 গেইন, আর এটা সব সময় 1। এখন দেখো এটাকে যদি বলি V1 সিগন্যাল আর এটাকে যদি বলি V2 সিগন্যাল, তাহলে V1 মাইনাস V2 সিগন্যাল করলে কি হবে? তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা কিন্তু অবশ্যই সবগুলো টাইমে না, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে। তাহলে আমাদের ফাইনাল ওয়েভ শেপটা দেখতে কেমন হওয়া উচিত যদি আমরা V1 মাইনাস V2 করি? So খেয়াল করো, -1 0 sir. হ্যাঁ তাহলে এই জায়গাতে আমরা যেটা হবে দেখো, আমরা এখানেও সিগমেন্ট ওয়াইজ ভাগ করে নিই, তাহলে আরো বুঝতে ইজি হবে। খেয়াল করে দেখো তো, এই সময় এর ভ্যালু কত? 1 sir. আচ্ছা আমরা একটু একটু ভুল হচ্ছে, এটা পরে বলি, কারণ এইভাবে করলে পরে তুমি বুঝতে পারবে না। আগে উল্টাটা বলি, তারপরে এই ইস্যুটাতে আসি। V2 মাইনাস V1 করি, দেন আমি ফাইনালি ওই কথাতে ব্যাক করবো একটু পরে। V2 মাইনাস যদি V1 করো, খেয়াল করে দেখো এই জায়গায় ভ্যালু কত? V2 1, আর V1 এর ভ্যালু কত এই জায়গায়? 0. তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 1. 1। এই থেকে এই রিজনে V2 আর V1 দুইজনের ভ্যালু কত? 1 sir. তাহলে এখানে তুমি 1 পাচ্ছ। ঠিক আছে, আর এরপরে কি আবার? V2 তো 1ই আছে, আর V1 এর ভ্যালু কত এই পরে? 0 আবার। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 0. 1 sir. 1। সো
তাহলে আমরা কি এরকম নিশ্চয়ই মাঝে যখন ভ্যালুটা এরকম লিনিয়ার ভাবে চেঞ্জ হয়, এখানেও কি একই ভাবে চেঞ্জ হবে না বিয়োগফল? সো দেখো তো আমরা কি একই টাইপের একটা ব্যান্ড রিজেক্ট কার্ভ পাচ্ছি? বুঝতে পারছি এটা? ঠিক আছে কি দেখো, তাহলে আমরা এইভাবে বিয়োগ করেও বানাতে পারি, দ্যাট মিনস একটা সিগন্যাল থেকে। এখন আমাদের অ্যাডারটাতে একটা প্রবলেম হয়, আমরা জানি কি আমাদের অ্যাডারটাতে তো ইনভার্টিং অ্যাডার, তাই এখানে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তা প্রথমে কার্ভটা আসবে কি উল্টা, বুঝতে পারছি কি? জি স্যার, মাইনাস ওয়ান। হ্যাঁ, তারপরে আবার যেহেতু এই সাইনটা মিলাতে হবে, তাহলে আমাকে আরেকটা ইনভার্টার ইউজ করতে হবে, সেই জন্য এটা করেছিলাম। এই জন্য ফার্স্টে আমি ওইভাবে বলছিলাম মিলে, বাট ওইভাবে বললে যেহেতু একবারে বুঝছো না, তা আমাদের উদ্দেশ্য এটা আনা। তা ফার্স্টে আমরা ইনভার্টিং অ্যাডার দিয়ে এর উল্টাটা আনবো, দেন আবার ওকে ইনভার্ট করলে ফাইনালি এটা চলে আসবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার থেকে কিভাবে আমি ব্যান্ড রিজেক্ট বানাতে পারি। এখন এটা যদি হোয়াইট ব্যান্ড হয় তাহলে এটা হোয়াইট ব্যান্ড হবে, আর আমার যদি ইনপুটটা ন্যারো ব্যান্ড হয় তাহলে আমার ব্যান্ড রিজেক্টটাও কেমন হবে, ন্যারোই হবে না? বুঝতে পেরেছি কি? একই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এরকম ন্যারো ব্যান্ড পাবো তখন। সো এইভাবে আমরা ক্যাসকেডিং করে প্লাস এইভাবে সাবট্রাক্টর সার্কিট ইউজ করে এই টাইপের জিনিস বানাতে পারি, ঠিক আছে? তবে ওই যে যেটা বলছিলাম ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটটা মাইনাস থাকে। সো আমাকে তখন এই অ্যারেঞ্জমেন্ট ফলো করতে হবে। আর যখন আমরা হোয়াইট ব্যান্ড পাস ফিল্টার বানাবো, আমরা জানি আমাদের ফিল্টারগুলি বাফার সার্কিটের মতো কাজ করে, সো ওখানে কোনো মাইনাস থাকবে না, তখন আমাকে এরকম অ্যারেঞ্জমেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? সো এটা একটু অবজার্ভ করবো, ইস্যুটা কি, কেন বললাম এটা, কারণ হচ্ছে ইনপুটের সাইনের উপর। এটা আমি আবার দেখাই দিচ্ছি, এগুলি খেয়াল করে দেখো, এগুলি সবগুলো প্লাস ইনপুট দিচ্ছিলাম, এটা বাফারের মতো কাজ করছে। বাট ন্যারো ব্যান্ড পাসের সার্কিটটা দেখো, আমরা প্লাস ইনপুট দিচ্ছি না, আমরা মাইনাস ইনপুট দিচ্ছি, সো আউটপুটটা একটা মাইনাস সহকারে আসবে টাইম ডোমেনের হিসাবে। সো আমরা তখন এরকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সো এই জিনিসগুলি তাহলে একটু ভালো করে দেখবা, আরো ক্লিয়ার হবে। আর লাস্ট আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে গেইন। অ্যাক্টিভ ফিল্টার বলছি, কিন্তু আমরা এখন পর্যন্ত শুধু ওয়ান গেইন বা ডেসিবেল জিরোতেই বসে আছি। তা আমরা গেইন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। অ্যাড করার প্রিন্সিপাল কি, যে যেহেতু আমাদের এটা অ্যাক্টিভ ফিল্টার এবং আমরা এটা বাফার মোডে কাজ করছিলাম, এবং আমরা প্রত্যেকটা দেখেছিলাম যে এই জায়গাতে এক্সট্রা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, দেখেছিলাম? জি স্যার। বললাম যে প্রত্যেকটা সার্কিটের উপরে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স থাকতো। যদি আমরা হাই পাস লো পাস সবই দেখে আসি, আমি একটু দেখে আসি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। একদম যদি প্রথম থেকে ব্যাক করি, দেখো আমরা যখন 20 ডিবি দেখছিলাম, এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল না? বলেছিলাম এটা না থাকলে তো একই হবে, দেখা যাচ্ছে? জি স্যার। 40 তে আসো, দেখো এখানেও আছে ফিডব্যাক। এখানে কি ক্যাপাসিটরটা ফিডব্যাক নাকি এই রেজিস্ট্যান্স ফিডব্যাক স্যার। এই রেজিস্ট্যান্স ফিডব্যাক? 2 নম্বর পিনে আসছে, ক্যাপাসিটর কিন্তু 2 নম্বর পিনে আসেনি। আর 60 তে তো দুইটাই আছে, এখানেও ফিডব্যাক আছে, এই জায়গায়ও আছে। এখন আসি লো পাস হাই পাস গুলিতে, দেখো হাই পাসও সেম ফিডব্যাক আছে রেজিস্ট্যান্সে। 40 তেও দেখো ফিডব্যাকতে রেজিস্ট্যান্সে আছে, ক্যাপাসিটর কিন্তু না। সো এখন আমরা যদি গেইন অ্যাড করতে চাই তাহলে কি করব, তাহলে আমরা এই প্রিন্সিপাল ফলো করতে পারি। এটাই দেখাতে যাচ্ছে যে আমরা যদি এই যে ব্রাঞ্চটা দিয়ে ফিডব্যাক হচ্ছিল ওখানে একটা এক্সট্রা আর আই রেজিস্ট্যান্স বসিয়ে দেই, এখানে 20 ডিবির জন্য, 40 ডিবির জন্য হলে কথা এই সেম জায়গায় এই 2 নম্বর পিন থেকে এক্সট্রা রেজিস্ট্যান্স জুড়ে নিয়ে আসি, তাহলে এই সার্কিটটার একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা চলে যাবে। দ্যাট মিনস RF বাই RI প্লাস 1। এটা যদি RF বলো, এটাকে যদি RI বলো, তাহলে এই সার্কিটটার জন্য গেইন হচ্ছে এটা। সো আমরা যদি এখন কোনো গেইন অ্যাড করতে চাই, যে আমাদের সাপোজ বলা হলো যে এমন একটা ফিল্টার ডিজাইন করো এই জায়গার ভ্যালুটা 1 না, 1 এর বদলে 10, তাহলে গেইন কত এখন? 10। তাহলে আমি এই ফর্মুলায় বসাবো আমার গেইন 10, তাহলে RF বাই RI প্লাস 1 হচ্ছে 10। সো RF বাই RI এর ভ্যালু কত হলো? 9। সো আমি এই ভ্যালুগুলো এমন ভাবে সেট করবো যেটা ভ্যালু 9 হয়। কিন্তু আমরা জানি এই রেজিস্ট্যান্স সাথে ভ্যালুগুলি এর সাথে রিলেটেড বলেছে না ডিজাইন প্রসিডিউরে, এই রেজিস্ট্যান্সটা এর সাথে রিলেটেড। সো আমি এইটাকে চেঞ্জ করব না, আমরা আর এর ভ্যালুটাকে চেঞ্জ করে ওই গেইনটা আনবো। বুঝতে পারছি?
সো আমরা এইভাবে 20, 40, ইভেন এই যে 60 ডিবি আছে এখানেও অ্যাড করতে পারবো। তবে মনে রাখবো এখানে দুই সাইডে অ্যাড করা যায়, এই জায়গায় তুমি অ্যাড করতে পারো, এখানেও করতে পারো, বাট দুই পাশে করলে কিন্তু গেইন আসলে স্কোয়ার হয়ে যাবে, মানে ডাবল গেইন অ্যাড হয়ে যাবে। সো আমরা একটাতে অ্যাড করবো, বেটার হচ্ছে যেটা সিম্পল একটা আছে এখানে অ্যাড করো। সো আমরা এখানে গেইনের এই ফর্মুলা ইউজ করে অ্যাড করব। এই ফর্মুলাটা আমরা আগে দেখে এসেছি যে নর্মাল স্কেল আর ডেসিবেল স্কেলে থাকলে কি হবে, আমরা গেইনের কনভার্সন করব করে এখান থেকে অ্যাড করতে পারি। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি অলরেডি বলেছি যে গেইন যদি 1 না হয় 10 হয়, তাহলে আমরা এখানে এই ফর্মুলায় গেইনের জন্য বের করতে পারি। ঠিক আছে, সো এখান থেকে আমরা আর এফ যেহেতু সবসময় ফিক্স বলে দেওয়া থাকে, গেইন হিসেবে বের বসিয়ে আর এর ভ্যালু কত হবে আমরা বসিয়ে নিয়ে এখানে বসাতে পারি। সো এইভাবে আমরা গেইনটাকে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম, ওইটা কি তোমরা সাবমিট করেছো সবাই? যারা এখনো করোনি একটু কাইন্ডলি প্লিজ ওটা দিয়ে দাও। স্যার হ্যাঁ বলো। আমাদের কি স্যার মানে ক্লাস বাড়ার সম্ভাবনা আছে এক উইক? কিছু এখনো বলছে না, আমি নিজেও আমি বারবার ইমেল এসব চেক করছি যে কি করতে হবে। স্যার ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছে দেখুন। ওয়েবসাইটে আমি ওইটা একটু আগে ওয়েবসাইটে দেখছিলাম যে ওখানে তো কিছু পেলাম না। তুমি কি তো লিঙ্কটা দিতে পারবা, মানে কোথায় দিয়েছে বা স্যার একদম মোস্ট রিসেন্ট নোটিশটাই স্যার। মানে অস্তের ওয়েবসাইটে? জি স্যার, একদম মোস্ট রিসেন্ট ওয়েবসাইট। জি স্যার, একটু আগে দিয়েছে স্যার, নোটিশের প্রথম দিকে আছে। কোথায় আছে এটা বলো তো একটু। আচ্ছা জাহিদ, ওই লিঙ্কটা হচ্ছে ক্লাসরুমে পোস্ট করতে, তুই লিখে দে ক্লাসরুমে। আমি একটু আগে খুঁজছিলাম, মানে নোটিশ বা ইয়েতে দেখছিলাম, ওখানে কিছু পাচ্ছিলাম না, এই জন্যই বলছি। স্যার ওখানে বলা হচ্ছে যে আপনার অনলাইন ক্লাস প্রসিডিউরস গুলো হচ্ছে আর কিছুদিন থাকবে, চলবে আর কিছুদিন। আর একটা হচ্ছে স্যার ওই যে রিভাইজ যে রুটিনটা ওইটা হচ্ছে স্যার কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে, এরকম একটা দুইটা নোটিশ ছিল। না ঠিক আছে, যদি টাইম বাড়ে তাহলে ভালো, তাহলে তোমাদের যদি প্রবলেম থাকে আমরা আবার ডিসকাস করবো, সমস্যা নেই। বাট আমাদের যেহেতু এখনো বলছে না, তা আমরা ওই আগের প্ল্যান হিসেবেই আগাবো। এরপরে যদি সম্ভব হয় তাহলে মানে পুরানো জিনিস তোমাদের প্রবলেম হলো ওটা আমরা আবার দেখবো। ঠিক আছে, স্যার চ্যাট বক্সে স্যার লিংক দিয়েছে, আপনি দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দুইটাই দেখছি কি দিয়েছে। Thank you. আচ্ছা ঠিক আছে, আমি এটা শেষ করে নিই, তারপরে ওইটা আমি দেখছি। আর কারো যদি প্রবলেম থাকে আমি আবার বলছি যে তোমাদের যদি কোনো টপিক বা রিলেটেড প্রবলেম থাকে, নট নেসেসারি ক্লাসের টাইম, ফ্রি টাইমে যদি তোমরা আমাকে নক করো তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফোন দিয়ে করবো স্যার, বুঝবো হ্যাঁ না ফোন দিলে তাহলে কারণ অনেক সময় তো আমরা সবসময় ইমেল চেক করি না সারাদিন, ধরো বসে দিতে দেখতে হয়। ফোন দিয়ে বলো, আমি ফ্রি টাইমে তোমার সাথে কথা বলে সেট করে আমি ওই সময় দরকার হলে জুমে বসে বুঝিয়ে দিব। ওকে স্যার। ঠিক আছে, ওকে তাহলে একটু স্টার্ট করি, আর বেশি না, দুটো টপিক আছে। ওকে, লাস্ট যে টপিকটা আমাদের ফিল্টার রিলেটেড সেটা হচ্ছে পোল এন্ড জিরো। তো এটা একটু ডিফারেন্ট টাইপের টপিক, যেটা যে বলেছিলাম যে কন্ট্রোল সিস্টেম বা ডিএসপি টাইপের কোর্সে যেহেতু আমাদের সেম টাইপের জিনিস আছে, তাহলে আমরা এখান থেকে ওই জিনিসটা দেখতে যাচ্ছি যে পোল বা জিরোটা কি। তা পোল এবং জিরোর ডেফিনেশন এখানে দেওয়া আছে। যে আমরা আগে দেখেছিলাম যে কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন থাকতে পারে, ট্রান্সফার ফাংশনটা ল্যাপ্লাসে থাকতে পারে, এবং আরো একটা ফর্ম আছে যেটা হচ্ছে ডিএসপি তে ইউজ হয়, সেটাকে বলে জেড ট্রান্সফর্ম, ওই ফরম্যাটেও থাকতে পারে। বাট মেন কথা, যদি কোনো ট্রান্সফার ফাংশন থাকে সেখান থেকে পোল আর জিরো কি সেটা দেখে আমরা বুঝতে পারবো কোনো একটা সিস্টেম স্টেবল না আনস্টেবল, সেটা কি ফিল্টার না অসিলেটর, এই টাইপের জিনিস। সো আমরা যেটা বুঝবো এখান থেকে যে আমাদের এখানে দুইটা টার্ম মেজার করতে হবে, একটা হচ্ছে পোল আর একটা হচ্ছে জিরোস। তা আমরা যে ট্রান্সফার ফাংশন থাকবে তার নিচের যে ভেরিয়েবল গুলি থাকবে সেটাকে আমরা কি বলি বলো তো নরমালি? স্যার বুঝিনি। ধরো এই টাইপের যখন আমরা ইকুয়েশন লিখি যে কোনো,
এই টাইপের ইকুয়েশনের দুইটা পার্ট আছে, উপরের পার্টগুলিকে আমরা কি নামে বলি আর নিচেরটাকে কি বলি? যেমন নিচেরটার নাম হচ্ছে ডিনোমিনেটর, জি আর স্যার। উপরটাকে কি বলি? নিউমারেটর, যেটা বাংলায় কি লব হর এরকম নামে পরিচিত, ঠিক আছে? তা আমরা যখন এরকম ইকুয়েশন আসবে তার নিচের যে পার্ট থাকবে সেটার যে সলিউশন পাবো সেটাকে আমরা বলবো পোলস, আর উপরে যে নিউমারেটর থাকবে সেটার যে সলিউশন, দ্যাট মিনস ওটাকে যদি আমরা জিরো ধরে সলিউশন বের করি তখন ওটাকে আমরা বলবো জিরোস। এটা হচ্ছে জাস্ট ডেফিনেশন। আমাদের কাজ হবে এই পোল এবং জিরোটা বের করে এরকম একটা প্লেনে বসানো এবং সেটা থেকে বেসিক্যালি সার্কিটটা কেমন সেটা আমরা আইডেন্টিফাই করা। তাহলে ফর এক্সাম্পল আমরা যদি এটা দেখি, এইটার থেকে আমরা জিরো পাবো আর নিচেরটার থেকে আমরা পোল পাবো। তো উপরেরটার সলিউশন মানে কি, এটাকে জিরো ধরবো, করলে দেখো একটা ভ্যালু আসলো। এই ভ্যালুগুলি সবসময় নেগেটিভ আসবে, দ্যাট মিনস আমাদের অবশ্যই এরকম প্লেনের লেফট সাইডে পড়বে। উপরের যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা সার্কেল বা ওই জিরো দ্বারা রিপ্রেজেন্ট করবো পার্টিকুলার গ্রাফে, আর নিচের যেটা পাচ্ছি এটাকে আমরা পোল বলছি, এটার যে সলিউশন পাবো এই সলিউশন গুলিও আমরা গ্রাফে ক্রস দ্বারা রিপ্রেজেন্ট করবো, এভাবে বসাবো। আর এই যে গ্রাফটাতে বসাচ্ছি এর এই এক্সিসে বলছি সিগমা আর এই এক্সিসে বলছি আচ্ছা আমরা কি জে ওমেগা। এটা হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে এস প্লেন, দ্যাট মিনস আমরা যে কমপ্লেক্স ফর্মে বসাচ্ছি বা ওই ল্যাপ্লাসের ট্রান্সফর্মের যেটা অপারেটর সেটাকে আমরা এইভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তো এস প্লেনের একটা রিয়েল পার্ট থাকবে সেটা সিগমা দিয়ে, আর যে কমপ্লেক্স ইমাজিনারি পার্ট আছে সেটাকে আমরা জে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করি। তা আমাদের কাজ হবে আমরা এইভাবে এটাকে বসাবো, দ্যাট মিনস তোমাদের যদি এরকম প্রবলেম থাকে তোমাদের কাজ হবে এটা গ্রাফিক্যালি বসাবো এবং বসানোর পরে এই ডিসিশন গুলো নিব যে ওকে যদি আমরা যদি পোল পাই, পোলগুলি কনজুগেট আকারে থাকতে পারে বা ইন্ডিভিজুয়াল থাকতে পারে, এই পোলগুলি যদি এই ওয়াই এক্সিস এর লেফট সাইডে পড়ে, যাতে সবগুলো বাম দিকে পড়ে, তাহলে আমরা বলবো সিস্টেমটা স্টেবল। তার মানে আমাদের একটা কনক্লুশন আসতে হবে সিস্টেম স্টেবল না আনস্টেবল। যেমন পোলগুলি যদি এই প্লেনের ডান সাইডে পড়ে, দ্যাট মিনস এখানে যদি কোনো ক্রস করতো তাহলে আমরা বলতাম সিস্টেমটা ডাইরেক্টলি আনস্টেবল। আর যদি এই দুইটা পল বা যেতে পাচ্ছি দুইটা বা একটা যেতে পাই, এগুলো যদি এই ওয়াই এক্সিস এর উপরেই বসতো, দ্যাট মিনস হচ্ছে লেফট রাইট কোথাও না এক্সিস এর উপরে, তখন আমরা এটাকে বলবো অসিলেটরি বা অসিলেটর টাইপের সার্কিট। সো আমাদের একটা ডিসিশন নিতে হবে যে এই সিস্টেমটা স্টেবল আনস্টেবল আর অসিলেটরি। সেটা আমরা কিভাবে বুঝবো? এই সার্কিটের পোলের ভেল পজিশন গুলি লেফট না রাইটে পড়ছে। আর আর আরেকটা ডিসিশন নিতে হবে সেটা হচ্ছে এই ফিল্ডটা কি টাইপের ফিল্টার। যেমন আমরা যদি এরকম একটা এক্সপ্রেশন ইকুয়েশন দেখি যেটা একটু আগে দেখলাম, এটার সলিউশন আমরা দেখেছিলাম যেটা এখানে দেওয়া ছিল, যেটা একটা এক্সাম্পল বলা আছে যে এটার সলিউশন হচ্ছে -1 প্লাস 1.22 জে আর একটা মাইনাস, যেহেতু কমপ্লেক্স কনজুগেট। তাহলে আমরা যে সলিউশন যদি এমন হয় যে সাপোজ কোনো একটা জায়গায় শুধু দুইটা পোল আছে, উপরে কোনো জিরো নাই, দ্যাট মিনস উপরে কোনো এস রিলেটেড অপারেটর নাই, তার মানে টু পোল অ্যাটলিস্ট বাট কোনো জিরো নাই, তখন আমরা এটাকে বুঝবো যে এটা একটা লো পাস ফিল্টারের ট্রান্সফার ফাংশন। তাই এটা দেখতে এরকম কিছু একটা হবে। যদি আমাদের এরকম হয় যে না দুইটা পোল আছে বাট উপরে দুইটা জিরো আছে, বাট জিরো যেটা অরিজিনাল, দ্যাট মিনস উপরে এটা ভ্যালু যদি জিরো বসে তাহলে এস এর ভ্যালু হবে জিরো, দ্যাট মিনস দুইটা সার্কেল আমার অরিজিনে আছে বা পোল ওই আগের মতো পজিশনে আছে, তাহলে আমরা এটাকে বুঝবো এটা একটা হাই পাস ফিল্টার। এবং লাস্ট অফ আরেক যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা পোল আছে, দুইটা পোল অবশ্যই বাম দিকে থাকতে হবে, স্টেবল হতে হবে, বাট জিরো হচ্ছে একটা। এই জিরো একটা অরিজিনও থাকতে পারে বা অন্য কোনো জায়গায় আছে, যেমন ধরো সাপোজ এরকম কোনো পজিশনে একটা জিরো দুইটা পোল আছে, তখন আমরা এটাকে বুঝবো এটা একটা ব্যান্ড পাস ফিল্টার। আর যদি কোনো সিস্টেমে একটা পোল দুইটা পোল আর দুইটা জিরোস থাকে, দ্যাট মিনস দুইটা জিরো আছে বা দুইটা জিরো আর অরিজিনে না, এই জিরো পজিশনে না, অন্য যে কোনো পজিশনে আছে, এই জায়গায় থাকতে পারে বা লেফট সাইডেও থাকতে পারে, তখন আমরা এটাকে বলবো এটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টার। সো তোমাদের কাজ হবে যে ট্রান্সফার ফাংশন থেকে পোল এবং জিরো, দ্যাট মিনস পোল কিভাবে বের করবো, এরকম জিরোস বের করবো, করার পরে গ্রাফিক্যালি বসাবো, বসানোর পর এটা স্টেবল আনস্টেবল না অসিলেটরি এটা বলবো, যেহেতু ফিল্টার সো এটা কোন টাইপের ফিল্টার সেটাকে আমরা আইডেন্টিফাই করে দিব। এই টাইপের প্রবলেমের জন্য তোমরা আগের বছরের কোশ্চেন গুলো দেখতে পারো, সেক্ষেত্রে আরো বেশি ধারণা পাবা। আর ওখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন এরাইজ হয় তাহলে ওটা আমাকে নেক্সট জিজ্ঞেস করো।
তো মোটামুটি এই পর্যন্ত হচ্ছে ফিল্টারের টপিক। তো এরপরে আমরা আসলে অসিলেটরে চলে যাব। হ্যাঁ বলো প্লিজ। স্যার এগুলা কি সিমুলেশন হয়? হ্যাঁ এগুলি সিমুলেশন হয়, মানে এটা তো পোল জিরো তো আসলে ম্যাথমেটিক্যালি বসায় দেবে, তবে এটার সিমুলেশন মানে সফটওয়্যার আছে। তুমি যদি কোনো ফিল্টার এরকম ডিজাইন করো, ওটার পোল জিরো বা এই ট্রান্সফার ফাংশন বসায় তার পোল জিরো কেমন হবে সেটাও প্লট করে দেখা যায়। এটা আমরা নর্মালি কন্ট্রোল সিস্টেম কোর্সে আছে, ওখানে কিছু সফটওয়্যার আছে এবং কিছু সার্কিট কিট আছে, এটার সাথে সফটওয়্যার আছে, ওখান থেকে ডাইরেক্টলি দেখা যায়। আর আমরা চাইলে ম্যাথ ল্যাবে কোড লিখে দেখতে পারি। বুঝতে পারছো? জি স্যার। আর আমাদের স্যার কাজ হচ্ছে বললেন যে যে এটা জাস্ট সলভ করে গ্রাফে বসায় এই ডিসিশনটা বলা, এটা হচ্ছে তোমাদের জাস্ট প্রাইমারি কাজ, আর এটাই মেইন। আমাদের এর থেকে অ্যাডভান্স কোনো কিছুতে আমরা যাব না। হ্যাঁ বলো। স্যার ওই যে বললেন যে পোলটা যদি ওয়াই অ্যাক্সিস এর বামে হয় তাহলে হবে স্টেবল, স্যার এটার কারণটা কি? আচ্ছা, যে কোনো স্টেবল সিস্টেমের ক্ষেত্রে ওই পোলের ভ্যালুগুলি অবশ্যই সিস্টেমের বাম দিকে হয়। এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ইয়েতে থেকে ডেফিনেশন থেকে ইয়েতে আছে যে সিস্টেম স্টেবল। আমরা জানি কি অসিলেটরি এরকম পড়েছো না, যে তোমরা কি বলতে পারো, তোমরা কি এরকম পড়েছিলা ট্রানজিয়েন্ট ইয়ে থেকে ওভার ড্যাম, আন্ডার ড্যাম, ওইরকম পড়েছো না? জি স্যার। হ্যাঁ, তো ওই টাইপের জিনিসগুলো এগুলির সাথে রিলেটেড, যে সিস্টেমটি স্টেবল হবে না আনস্টেবল হবে নাকি অসিলেটরি হবে, সেগুলি আসলে এই এস প্লেনের প্যারামিটারস দেখে ডাইরেক্টলি বোঝা যায়। এখন আমাদের সার্কিটের প্যারামিটারস চেঞ্জ করে ভেরিয়েশন দেখা খুবই ডিফিকাল্ট, এই জন্য ইনিশিয়ালি যেটা করা হয় এস প্লেনের প্যারামিটার গুলি বা পোল জিরোর পজিশন চেঞ্জ করে সার্কিটের স্টেবিলিটি আগে মেজার করা হয়, দেন ওইভাবে সার্কিটটাকে আবার ডিজাইন করা হয়। বুঝতে পারছো? কারণ আমরা ডাইরেক্টলি এমন না যে কোনো প্যারামিটার ভ্যারি করে করে সিস্টেমটা কেমন রেসপন্স সেটা দেখতে পারবো। এই জন্য আমরা পোল জিরো পজিশন থেকে তার স্টেবিলিটি বা তার যে টাইপের অপারেশনটা সেটাকে মেজার করি, দেন আমরা ওইভাবে সার্কিটে প্যারামিটার চেঞ্জ করি। এটা হচ্ছে সিস্টেমের প্রসিডিউর। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার পি স্পাইসে কি স্যার অ্যাঙ্গেল নিয়ে কাজ করা যায়? থিটা এটা বলতে ডাইরেক্টলি থিটা বলতে কি, মানে ইনপুট দিবা থিটা হিসেবে? মানে স্যার হচ্ছে আপনি আমাদের এই টপিক স্যার যে কালকে বলেছিলেন না যে কত ডিগ্রি হচ্ছে স্যার এই টেবিলের কথা বলেছিলাম। হ্যাঁ জি স্যার, এই চার্টটা সেখানে আরেকটা ছিল গ্রাফ ছিল স্যার, গ্রাফে প্লট করেছিলেন ওয়াই অ্যাক্সিস স্যার অনেকগুলো হ্যাঁ, অ্যাঙ্গেল ছিল। এটা ছিল, এটা ওয়াই এক্সএস এর প্লট, এটা হচ্ছে হাই পাসের জন্য, আর আমি লাস্ট দিন যেটা বলেছিলাম এটা ছিল লো পাসের জন্য, এই যে লো পাস ফিল্টারের জন্য। আচ্ছা প্লটটা, হ্যাঁ এই যে এই প্লটটা, হ্যাঁ যে মানে এগুলো কি স্যার পি স্পেসে করা যায় কিনা? এটা স্পেস পাসে তুমি করতে পারবে। এটা হচ্ছে তুমি একটা ফিল্টার বানানোর পরে এটা কিন্তু ইনপুটে কি ফ্রিকোয়েন্সি ভ্যারি করছে, তার মানে তুমি যে ইনপুটে এসি সিগন্যাল দিয়ে তার ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করো তাহলে, এবং আউটপুটটা যখন তুমি প্লট করবা, প্লট করার সময় আমরা জানি কি এটা ডেফিনেটলি কিসে প্লট করতে হবে, তাহলে এটা তুমি গেইন প্লট করছো, স্যার এটা প্লট করতেছো আমরা থিটা প্লট করা যায় না আউটপুটের, ওই যে পি নামে একটা অপশন নিয়ে দেখেছিলে তোমরা, পি নামে একটা ফাংশন দিয়ে প্লট করা যায়। পাওয়ার ফ্যাক্টর প্লট করেছো তোমরা আগে 1 2 এ, মনে নাই? মনে নেই আসলে। তারপরে ম্যাক্স নামে ফাংশন ছিল, পি নামে ফাংশন আছে। পি হচ্ছে অ্যাঙ্গেল, যখন এটাকে আমরা প্লট করি অ্যাঙ্গেল থেকে জাস্ট কোনো একটা যদি সোর্স বসে ওর অ্যাঙ্গেল দিলে ওই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা পি দিলে তার অ্যাঙ্গেল দেখতে পারবো। যেমন আরএলসি সার্কিটে আমরা এরকম পাওয়ার ফ্যাক্টরের কার্ভ, এরকম অ্যাঙ্গেলের কার্ভও দেখেছিলাম। ঠিক আছে? তোমরা 1 2 এর পি স্পেস সিমুলেশনের ইয়েটা নামিয়ে দেখতে পারো ওখান থেকে, ওখানে এই জিনিসটা দেওয়া আছে। সো ওখান থেকে এই জিনিসটা ধারণা পাবা। অথবা আমি তো ডাইরেক্টলি বলে দিলাম যে ফাংশনটা হচ্ছে তুমি যখন প্লট করবা ডান দিকে দেখবে এম নামে একটা আছে, এটা হচ্ছে ম্যাগনিটিউড, পি নামে একটা আছে এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এভাবে তাকে প্লট করলে তো ফেজ অ্যাঙ্গেল দিলে ফেজ অ্যাঙ্গেল দিবে, ম্যাগনিটিউড দিলে শুধু ম্যাগনিটিউড দিবে। আর যদি তুমি নর্মাল প্লট করো তাহলে ওইটার যে নর্মালি যে কার্ভ সেটাই প্লট করবে। ঠিক আছে? স্যার পি এর ভিতরে কি লিখবো? পি এর ভিতরে যে আউটপুটটা দেখতেছো, যদি ওপেম এর আউটপুট দেখতে চাও তাহলে ওপেম এর আউটপুট কেউ যে থাকে না ইউ ভি অফ ইউ ওয়ান এরকম কিছু স্যার জিনিসটা লিখে দিবা, ভি অফ ইউ ওয়ান। ঠিক আছে? মেন কথা ওপেম এর যে আউটপুটটা তুমি নরমালি দেখো ওইটাই পি এর ভিতরে লিখবে, তাহলে অ্যাঙ্গেল সহ দেখতে পাবে। এই যে কার্ভটা এইভাবে দেখতেছো আর পি দিলে এই অ্যাঙ্গেলের কার্ভটা দেখবে। স্যার নেট অ্যালাস বসান নিব আগে, সেটা বসায় নিতে পারো, যে আউটপুট লিখে নিলা। ঠিক আছে? তোমাদের আর ক্লাস নেই আজকে? স্যার জি স্যার আছে। স্যার ওপেন পেসের একটা মানে প্রবলেম ছিল স্যার, ছোট একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। আচ্ছা যাদের ক্লাস আছে ওরা চলে যেতে পারো। ঠিক আছে?
হ্যাঁ বলো। স্যার আমার পিডিএফটা স্যার আমার কাছে বের করা আছে, আমি স্যার স্ক্রিনশটে দেখাবো না, আপনার সময় লাগবে বের করতে। স্যার কি শেয়ার দিব? হ্যাঁ দেখাও, সমস্যা নেই। বলো। কি কোশ্চেন এখানে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, বলো। স্যার ওর মনে হয় মিউট হয়ে আছে। ও আচ্ছা। স্যার হ্যাঁ বলো। সরি স্যার, মিউট ছিল, আমি স্যার ভুলে গেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে হচ্ছে স্যার নন ইনভার্টিং এ -2 ছিল, এরপর হচ্ছে স্যার -2 এর জায়গায় আপনি স্যার 8 ভোল্ট দিয়ে একটা ভেরিয়েশন দেখিয়েছিলেন, যেখানে স্যার মানে কানেকশন ছিল হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস 8 ভোল্টের ডিসি সোর্সটা। হ্যাঁ। তো ওখানে আপনি বলেছিলেন যে স্যার শুধুমাত্র যদি 8 ভোল্ট ইউজ করি তখন হচ্ছে এখানে ভি নট ইকুয়াল টু মাইনাস ভি সেট, শুধুমাত্র এই কন্ডিশনটা জাস্টিফাইড হচ্ছে, তো বাকি দুইটা কেন হচ্ছে না? বুঝতেছি। আচ্ছা ইনপুটতে যদি 8 ভোল্ট দেয়, এটা বলেছিলাম, ওইটার কথা বলছো না? না স্যার, পিন 2 তে স্যার ডিসি সোর্সটা। আচ্ছা ডিসি সোর্সটা বলছি। আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের এখানে আমরা একটা বলে দিয়েছিলাম যে আমাদের বিএম এর ভ্যালুটা 5 ভোল্ট, এরকম কিছু একটা বলেছিলাম। ও মানে তাহলে স্যার বুঝতে পারবো। কোশ্চেনটা বুঝতে পারোনি হচ্ছে আমরা বলেছিলাম যে বিএম তো এখানে বলে দেয়নি। তা আমরা বলেছিলাম যে সাপোজ বিএম তে 5 ভোল্ট বাট কম্পেয়ার করছিলাম 8 ভোল্টের সাথে, তাহলে তো আসলে এখানে ইনপুটটা কখনোই ওই রেফারেন্সটাকে ক্রস করবে না। সো আমরা তখন আউটপুট এবং রেফারেন্স এই ট্রান্সফার কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। মানে স্যার ভিআই যদি আমার 5 ভোল্ট হয়। হ্যাঁ ভিআইটা যদি 5 ভোল্ট হয়। কোশ্চেনে স্যার গ্যাপ ছিল, সরি স্যার, এখন বুঝতে পারছি কোশ্চেনে গ্যাপ ছিল। তাহলে হ্যাঁ সিফাত একটু 51 পেজে যা। কত পেজ? 51। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ এখানে থাক। স্যার হ্যাঁ বলো। স্যার আমার এখানে তো স্যার সেকেন্ড যেটা যে স্যার 8 ভোল্ট, স্যার হ্যাঁ। এখানে তো এটা তো ইনভার্টিং হচ্ছে। এটা ইনভার্টিং হচ্ছে, হ্যাঁ। স্যার এখানে ইকুয়েশনটা কি স্যার ভুল আছে না স্যার? 8 মাইনাস ভিআই হবে না? হ্যাঁ 8 মাইনাস ভি হবে, যেহেতু আমি আগেই বলেছিলাম যে কিছু কিছু জায়গায় আমি যেহেতু ফরম্যাটিং করে অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, অনেক জায়গায় কিছু ভুল আছে। হ্যাঁ তাই আমি এটা আপডেট করে দিব না, আমি এটা মার্ক করে রাখি। আরো একটা স্যার ভুল আছে মনে হয় এটার পরের অঙ্কটা। হ্যাঁ, আর স্যার এখানে কোশ্চেনটা আছে স্যার এই যে এই আমাকে একটু দুটো যে বলে দাও কোন জায়গায়, তাহলে আমি এটা ঠিক করে আপডেট দিয়ে দিব, এই জন্য বলছি। এর পরের পৃষ্ঠা সম্ভবত। এটা হচ্ছে 51 না, আমি লিখে রাখছি। হ্যাঁ বলো। এটা নাই, পরের ম্যাথটা। বলে রাখো, আমি নোট সরি, লিখে রাখি। ফুয়াদ বল। এটার আগেরটা সরি স্যার। 51 প্লিজ। এখানে এটার আগেরটায়। হ্যাঁ এর উপরে আরেকটা আছে না দেখতো? হ্যাঁ আরেক পৃষ্ঠা উপরে যা। এই যে এই সার্কিটটা স্যার 8 মাইনাস ভিআই হবে স্যার মনে হয়। না যে এই একই জায়গায় না, এটা পেজ নাম্বার কত বলো? সো 48 স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা কারেক্ট করে আবার আপলোড দিয়ে দিব না ওখানে। আর একটু সমস্যা আছে স্যার, আমরা যে এই দুটো যোগ করতেছি স্যার, যোগটা কিভাবে করতেছি? আর কি যোগের যে যোগ করে যে কার্ভটা পাচ্ছি এটা স্যার বুঝিনি কিভাবে আসলো। আচ্ছা ইস্যুটা হচ্ছে যে আমরা যদি দুইটাকে একটু নিচে নামো, কনসেপ্টটা হচ্ছে যে আমরা যদি দুইটাকে যোগ করতাম, ওই যে ইকুয়েশনে না, ওই যে রেজাল্টেন্ট কার্ভটা। হ্যাঁ এখানে থাক। হ্যাঁ আমরা যদি নরমালি দুইটাকে যোগ করতাম, তাহলে খেয়াল করে দেখো যে মাঝে দুইটারই 18, তা 18 কত হয়ে যাবে? 36। আর আবার একটু উপরে যাও, সেকেন্ড যদি খেয়াল করে দেখো, ফার্স্ট কার্ভটার মিনিমাম ভ্যালু ছিল -12,
-12 এর সাথে যদি 18 যোগ করে দাও তাহলে কত হয়ে যাবে 6। +6। আর সেকেন্ড কার্ভটার দেখো 8 ভোল্টের পরে হচ্ছে -18, আর প্রথম কার্ভটা 8 ভোল্টের পরে 18, এটা দুইটা যোগ করলে কত হয়ে যাবে 0। 0 মানে এখন স্যার আমি প্রত্যেকটা এই আর কি যে রেফারেন্স আছে এই হ্যাঁ। রেফারেন্স করে একটার সাথে আরেকটার আর হাইস্ট যে ভোল্টেজ সেটা যোগ করতে যোগ করে দিচ্ছি। হ্যাঁ, এখন ইস্যুটা হচ্ছে যে যোগ করে দিলে আমার রেজাল্ট যে কার্ভটা আসছে একটু নিচে নাম আবার। হ্যাঁ, দেখো এটা কিন্তু কি হচ্ছে, আমার একটা 6 ভোল্ট, 36 ভোল্ট আর 8 ভোল্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি এইটাকে রেখে দিতাম, হ্যাঁ, তাহলে আমি দেখতাম কি আসলে 6 ভোল্ট উপরে 36 এর জায়গায় আমি 18 পেতাম, কারণ হচ্ছে আমার বায়াসিং তো 18 ভোল্টে সেট করা, বুঝতে পারছো? কিন্তু আমার তো এটা রেজাল্ট না, আমার রেজাল্ট তো আনতে হবে কত 12 ভোল্টে মাইনাস। সো আমি এই জিনিসটা কি করতে পারি, তার মানে খেয়াল করে দেখো যে আমার শুধু মাঝেই আগে পরে ভ্যালুতে শিফট করা দরকার ছিল, আমার কি পুরোটা জায়গায় 18 ভোল্ট দরকার শিফট করা না? তাহলে আমি এই জন্য ওভারঅল একটা 18 ভোল্ট যদি বিয়োগ করে দেই তাহলে রেজাল্টে আমার যেটা আসা উচিত সেটা এসে যাবে। এর কারণ হচ্ছে যে আমার এখানে আমি 18 ভ্যালুতে ডাবল হিসেবে প্রত্যেকটার সাথে অ্যাড করা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 18 ভ্যালুটাকে বিয়োগ করতে যাচ্ছি। যেহেতু তুমি একটার ভ্যালু দুইটাই 18 ভোল্টের বায়াসিং ফিক্স ভ্যালু ছিল, বুঝতে পারছো তুমি জি স্যার। কমন ভ্যালুটা, এটা যেহেতু ডাবল বাড়তি হয়ে যাচ্ছে একটা, এই জন্য আমি যদি ওভারঅল একটা 18 ভোল্ট বিয়োগ করে দিই তাহলে আমার রেজাল্টটা মিলে যাবে, এই জন্যই আমরা 18 ভোল্ট বিয়োগ করে দিচ্ছি। এটা আচ্ছা আমাদের অন্যভাবে করা যায়। জি স্যার। হ্যাঁ বলো বলো, এটা আরেকভাবে করা যায়, তবে ওইটা একটু কমপ্লেক্স, এই জন্য এটাই বেশি ইজি আমার কাছে মনে হয়েছে, আমি এই জন্য এটাই করে দিয়েছি। মেন উদ্দেশ্য এটা না যে তোমাকে এইভাবেই করতে হবে, মেন উদ্দেশ্য হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করা, যে অনেকভাবেই কম্বিনেশন করে সার্কিট ডিজাইন করা যায়। আর স্যার আমাদের এইভাবে ডাবল দুই সাইডে কার্ভ আসলে আমরা কি সবসময় যোগই করবো স্যার, বিয়োগ করে কি বের করা যেতে পারে? হ্যাঁ, বিয়োগ করে বের করা যেতে পারে, অবশ্যই, কেন যাবে না। তুমি এই টাইপের জিনিস বানাতে চাইলে তুমি এরকম বিয়োগ করে বানাতে পারো, নট নেসেসারি উল্টাটা বানায় 1 এর থেকে বিয়োগ করে দাও 18 ভোল্ট থেকে, তাও হবে। বুঝতে পারছো কি তো বলেছি? তাহলে স্যার আমাদের যোগ করার সময় স্যার একটার আউটপুট থেকে আরেকটার ইনপুটটা আর কি যোগ করা লাগবে নাকি স্যার? যোগ করার সময় তো তুমি আসলে কি করতে যাচ্ছ সেটা হিসাব করতে হবে, যেমন আমরা যেমন দুইটাই যোগ করছিলাম তা দুইটার আউটপুটই যোগ করছিলাম। আর যদি বিয়োগ করতে চাও তাহলে তুমি ইনপুটের সাথে ইস্যু না, তুমি একটা ডাইরেক্টলি ইনপুট নিয়ে বিয়োগ করতে পারো, বা একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারো, তোমার যেভাবে তোমার কম্বিনেশন দরকার পড়বে। যেমন আমরা এটা উল্টা ভাবে করতে পারতাম, ধরো একটু উপরে উঠো, ধরো আমাদের মানে মেইন কার্ভটা কি ছিল, কোশ্চেনটাতে যাও আমি বলছি। এটা না, ধরো আমরা একটা এরকম নিলাম যে সাপোজ একটা এরকম এই সার্কিট বানাতে যাচ্ছে, তা আমরা যদি এরকম একটা জিনিস বানাই যে একটা ডিসি ভোল্ট নিলাম 1, 18 ভোল্টের ডিসি নিলাম, বুঝতে পারছো? একটা জি স্যার। 18 ভোল্টের ডিসি, একে আমি একটা সার্কিট বানালাম, সার্কিটটা কি করবে, প্রথমে এই 18 থেকে 12 ভোল্টে আনবে, দ্যাট মিনস ডিফারেন্স কত এখানে দেখো তো, 30 ভোল্ট নাকি? জি স্যার 18 থেকে 12 30 ভোল্ট। হ্যাঁ, তার মানে আমরা লেভেল ফল ক্রসিং একটা ইনভার্টিং 30 ভোল্টের বানালাম, বাট এর রেফারেন্সটা হচ্ছে পজিটিভটা 30 হবে, নেগেটিভটা 0 হবে, বুঝতে পারছো? যদি আমি এটাকে বিয়োগ করে দেই তাহলে কি এটা এই রেজাল্টটা পাবো না, এই টাইপের কার্ভ একটা। আর আরেকটা যদি বানাই যে নেগেটিভটা 0 আর পজিটিভটা 36 ভোল্ট, বাট এটা একটা নন ইনভার্টিং লেভেল 8 ভোল্ট ক্রসিং ডিটেক্টর, এই দুইটাই যদি 18 ভোল্ট থেকে বিয়োগ করে দাও তাহলে এই কার্ভটা বানানো যাবে। তারপরে তুমি এই কার্ভটা অনেকভাবে বানাতে পারো, তোমার কোনো প্রবলেম নেই। আবার তুমি চাইলে আলাদা কম্বিনেশন করে বানাতে পারো, যেমন তুমি একটা বানালা হচ্ছে পজিটিভ বানালা 18 ভোল্ট না বানায় 9 ভোল্ট বানালা, দুইটারই পজিটিভ 9 ভোল্ট, আর নেগেটিভ এটার কত দেখো তো -12, এটা -12 বানায় -3 বানালা, আর ডান দিকেরটা -9 বানালা। তুমি যদি এই দুইটাকে ডাইরেক্টলি যোগ করে দাও তাহলে ওই কার্ভটা চলে আসবে। আচ্ছা, তুমি আমার হাতে কন্ট্রোল দাও, আমি একে দেখাচ্ছি। স্যার কন্ট্রোল কন্ট্রোল পেয়েছেন স্যার? হ্যাঁ, আমি দাঁড়াও, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি।
স্যার আমাকে মিউট করে দিন স্যার। হ্যাঁ, অসুবিধা নেই, আমি দেখা দিচ্ছি শেয়ার। আচ্ছা, তোমরা যদি আরো কোনো জায়গায় এরকম কোনো কারেকশন পাও অবশ্যই পেজ নাম্বার গুলো নোট করে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিবেন, ঠিক আছে? মানে সবার উদ্দেশ্যে বলছি, কেউ যদি কোনো জায়গায় মনে হচ্ছে ভুল আছে বা কোনো কারেকশন হবে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। বললাম যে এই জিনিসটা আমরা এভাবেও করতে পারতাম, একটা এরকম সরি এরকম একটা জিরো ক্রসিং বানালাম, লেভেল ক্রসিং, এটা হচ্ছে 9, এই জায়গায় ভ্যালুটা হচ্ছে -4 আর এই জায়গায় ভ্যালুটা -3, ঠিক আছে? আর আরেকটা বানালাম হচ্ছে এরকম, এটা হচ্ছে +9, এটা -9, আর এই জায়গায় যে ক্রসিংটা সেটা হচ্ছে 8 এ। এখন এই দুইটাকে যোগ করে দাও যদি ডাইরেক্ট, তাহলে ওই জিনিসটা আনা সম্ভব। কিন্তু যেহেতু ওপেন দেখায় যে কিছু ভোল্টেজে প্রপারলি কাজ করে না, সেজন্য এটাতে প্রবলেম হয়। বুঝতে পারছো কি বলছি? যে আমি 3 নিলে দেখা যাবে হয়তো সে কাজ করবে না। সো এই জন্য আমরা ওই ওয়েতে গেছি, বাট লজিক্যালি এরকম ডিফারেন্ট ভাবে কম্বিনেশন করেও তুমি এই টাইপের জিনিস অ্যাচিভ করতে পারো, ঠিক আছে? ওকে, আর কিছু? সেকেন্ডটা যে এখানে সেকেন্ড কাফটা আছে স্যার, এটার যোগটা যদি আবার একটু বুঝতে আচ্ছা, সুবিধা হতো। এইটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটা আসলে কি, আমরা যদি দুইটা সার্কিট বানাই, আমি দুইটাকে যোগ করে দিই, তাহলে এটা একদমই ইজিলি চলে আসে। কি হবে, এটা 3টে লেভেল আছে, এরকম না? তা আমরা যদি একটা কার্ভ বানাই এরকম, দেখো, আর আরেকটা কার্ভ নিচ্ছি ধরো এই টাইপের, যেটা হচ্ছে আমাদের যেহেতু 2 টাইপের লেভেলের। দেখো তো উপরে পজিটিভ নেগেটিভ দুইজনের লেভেল সেম না, 18 ভোল্ট 18 ভোল্ট। জি স্যার। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, আমরা যে নেট ড্র করতাম এই জায়গায় এর ভ্যালু কত, দুইজনেরই 18 ভোল্ট। 18 18 যোগ হয়ে আসলে কত হয়ে যাবে বলো তো? 36। 36, কিন্তু আমাদের বায়াসিং কততে ফিক্সড? 18তে। 18, এই জন্য আমি 18ই পাচ্ছি এখানে শুধু। বুঝতে পারছি কি, 18 বেশি পাচ্ছি না এই জায়গায়। দুই পাশে 18 স্যাচুরেশন আছে স্যার। দুই পাশে 18তেই স্যাচুরেশন আছে, দেখো এটাও 18তে স্যাচুরেশন, তার নিচে -36 এর জায়গায় আমি 18তেই পাচ্ছি। মাঝে কি হচ্ছে দেখো, মাঝে এর ভ্যালু 18, এর ভ্যালু 18, 18 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 0। 0। তাহলে এই যখন মাঝে 0 আসছে, তাই লেভেলটা তো এমনি হবে না, এটা জাম্প করবে। সো আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি, বুঝতে পারছি এবার? সো এটা তুলনামূলক ওইটার থেকে অনেক বেশি ইজি। দ্যাট মিন্স আমরা যে এরকম একটা গ্রাফ পেলাম ফাইনালি, যেহেতু দুই পাশে 18, বা 18 না হয় যদি ডিফারেন্ট কিছু হতো তাহলে হয়তো বা কিছু মডিফিকেশন করার প্রয়োজন পড়তে পারত, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে, দেখো আর যদি কেউ কোনো ভুল থাকে পাও আমাকে অবশ্যই জানাও তাহলে। স্যার হ্যাঁ বলো। স্যার কালকে কি 2টা কোশ্চেন থাকবে? এখনো কোশ্চেন বা কিছু রেডি করে নি, এরকমই থাকবে মেবি। স্যার আসলে কি 20-25 মিনিটে স্যার এইগুলার স্যার 2টা অ্যান্সার করা স্যার কঠিন হয়ে যায়। এত কঠিন তাহলে দিব না, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, Okay. পরীক্ষা থাকে তো স্যার, এই জন্য হচ্ছে মানে প্রেশার থাকে স্যার। মানে নরমালি স্যার আপনি যদি এমনি দিতেন তাহলে হয়তো স্যার সম্ভব ছিল, কিন্তু পরীক্ষার প্রেশার থাকে তো 20-25 আচ্ছা মিনিট। ঠিক আছে, বেশি কঠিন দিব না, স্ট্রেট ফরওয়ার্ড দিব, যতটুকু পারবা লিখবা। আর আগে দেখো তোমাদের মধ্যে একটা মার্কস দিয়েছে, আমি কি তোমাদের মার্কস কম দিয়েছি বলো? বেশি নাম্বার দিই স্যার অনেক। তাহলে ঠিক আছে, তোমার পরীক্ষা দাও, মার্কস পাবে, কিন্তু কথা বন্ধ হচ্ছে কোন কথা শুনতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। জি স্যার, আসসালামু আলাইকুম।